আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মালিহা হুসাইন। শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়া সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে আজও 219টি কারখানা বন্ধ রেখেছেন শিল্প মালিকরা। এর মধ্যেই গতকাল আশুলিয়ায় 45টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। তবে শিল্পাঞ্চলের অন্যান্য কারখানা ও ঢাকা ইপিজেডের কারখানাগুলো চালু রয়েছে। এর আগে সকালে এসব এলাকার অন্যান্য কারখানায় কাজে যোগ দেয় শ্রমিকরা। শিল্প পুলিশ জানিয়েছে, শিল্পাঞ্চলের কোথাও সড়ক অবরোধ সহ হামলা বা ভাঙচুর হয়নি। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রয়েছে যৌথ বাহিনীর টহলও। এদিকে পোশাক কারখানা সংকট সম্পর্কে খোঁজ নিতে গাজীপুরের টঙ্গীর কয়েকটি কারখানা পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান সচিব AHM শফিকুজ্জামান। হাজিরা বোনাস 800 টাকা দিতে হবে, আমাদের ওই টিফিন বিল দিতে হবে 70 টাকা, আমাদের ওই 3 নাম্বার দাবি হচ্ছে আমাদের ওই লাঞ্চ বিলের টাকাটা দিতে হবে 2000 টাকা। আজকে প্রায় 17 দিন হয় আমাদের দাবি মানার। এই 17 দিনের ভিতরে আমরা একটা দাবিও পাই নাই। আপনাদের যা যা লাগে আমরা সবগুলো শেয়ার করব, কারণ আমরা জনগণের কাছে অ্যাকাউন্টেবল হতে চাই, আমরা জনগণের কাছে শ্রমিকদের কাছে ট্রান্সপারেন্ট হতে চাই, এবং এইটাই যদি আমরা করি তাহলে হবে কি যে এই দূরত্বগুলো থাকবে না। দর্শক, সাভার আশুলিয়া এলাকার পোশাক কারখানার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, শিল্প এলাকায় কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন জানাবেন আমাদের বিস্তারিত। মানে আমি আছি এই মুহূর্তে আশুলিয়া শিল্পাঞ্চলে। আমরা যেটা দেখেছি যে সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ দিয়েছে এবং তারা কাজ করছে। তো আমরা শিল্প পুলিশের যিনি আশুলিয়া শিল্প পুলিশ সুপার তার সাথে কথা বলেছেন। উনি যেটি বলেছেন যে আশুলিয়া শিল্পাঞ্চলে মোট 219টি কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে 86টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিক পক্ষ। এছাড়া 133টি কারখানা যেগুলো রয়েছে সেগুলোকে সাধারণ ছুটি ঘোষণা করেছে। তো আমাদের সাথে এই মুহূর্তে আছেন আসলে শিল্পাঞ্চলে যে পুলিশ সুপার উনি আছেন সরওয়ার আলম। উনি আমাদেরকে ওনার কাছে জানতে চাচ্ছি যে আজকে শিল্পাঞ্চলের পরিস্থিতিটা কেমন। শুধু আজকেই না, আপনারা গত শনিবার থেকে দেখেছেন যে এখানে পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। কোথাও কোনো ধরনের রাস্তা ব্যারিকেড বা সহিংসতা এই ধরনের কোনো কার্যক্রম নেই। তথাপি ফ্যাক্টরিগুলো মালিক শ্রমিকদের যেই একটা অন্তর্দ্বন্দ্ব বা অবিশ্বাস, পারস্পরিক অবিশ্বাস, এই দাবি দেওয়া নিয়ে, তাদের বিভিন্ন দাবি দেওয়াগুলো নিয়ে পারস্পরিক অবিশ্বাস, আস্থাহীনতার কারণে মালিকরা যেরকম ভয় পাচ্ছে, শ্রমিকরাও কাজে আসতে ভয় পাচ্ছে বা শ্রমিকরা কাজে ফিরতে চাচ্ছে, কিন্তু মালিকরা বিভিন্ন এই অবিশ্বাস এই মিটিগেট না করার কারণে, সমস্যাগুলো সলভ না করার কারণে, ইন্টারনাল সমস্যাগুলো সলভ না করার কারণে না করে 13 রেখে বন্ধ রেখেছে। এই বিষয়গুলো নিয়ে আমরাও তাদেরকে আহ্বান জানাইছি, বিজেপিকে বলেছি, সরকারের বিভিন্ন পর্যায়ে বলেছি এই সমস্যাগুলো যাতে দ্রুত মিটিগেট করে ফ্যাক্টরিগুলো খুলে দেওয়া হয়। কারণ ফ্যাক্টরিগুলো বন্ধ থাকলে যেমন জাতীয় অর্থনীতিতে যেরকম একটা বিরূপ প্রতিক্রিয়া পড়বে, ঠিক সেরকম আশুলিয়ার অর্থনীতিতে, স্থানীয় অর্থনীতিতে এটা একটা বড় প্রভাব তৈরি হবে। আজকে কতগুলো কারখানা বন্ধ এবং সাধারণ ছুটি রয়েছে? আজকে 86টি কারখানা শ্রম আইনের 13 ধারায় বন্ধ আছে অনির্দিষ্টকালের জন্য, আর 133টি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। টোটাল আমাদের ফ্যাক্টরি আছে 1863টি। মানে আপনি শুনছিলেন যে শিল্প পুলিশের যিনি পুলিশ সুপার উনি জানিয়েছিলেন যে আসলে আপনার কথা উনি বুঝিয়েছেন যে আসলে মালিক শ্রমিকের স্বাভাবিক হবে এবং সেটি উনি প্রত্যাশা করছেন। তো মালিয়া এই ছিল সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। জ্বালানি সংকট আর যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় গত কয়েকদিন ধরে লোডশেডিংয়ের কবলে দেশবাসী। রাজধানী ঢাকার অনেক এলাকায়ও দিনে ও রাতে লোডশেডিং হচ্ছে, তবে এর মাত্রা বেশি গ্রামাঞ্চলে। বুধবার দিনের বেলাতেও টেস্কো এলাকায় 150 মেগাওয়াট ও ডিপিডিসি এলাকায় 200 মেগাওয়াট লোডশেডিং হয়েছে। এতে করে রাজধানীর কোনো এলাকায় 1 ঘন্টা, আবার কোথাও 2 ঘন্টা করে লোডশেডিং হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির তথ্য বলছে, বিদ্যুৎ উৎপাদনের বর্তমান সক্ষমতা 27,086 মেগাওয়াট।
এর মধ্যে জ্বালানি স্বল্পতায় ৩,৮46 আর রক্ষণাবেক্ষণ ও যান্ত্রিক ত্রুটির কারণে ৩,৮35 মেগাওয়াট ব্যবহার করা যাচ্ছে না। এদিকে লোডশেডিংয়ের প্রতিবাদে নোয়াখালীর সদর উপজেলার দাঁতপুরে পল্লী বিদ্যুতের সাবস্টেশনে 2 দফা হামলা করেছে বিক্ষুব্ধ জনতা। কুমিল্লা ও ময়মনসিংহ সহ বিভিন্ন এলাকায় বিদ্যুতের লোডশেডিং বেশি হচ্ছে। বিদ্যুতের জন্য আমাদের যে ফ্রিজে সমস্ত কৃষি খাদ্যগুলো আছে সব নষ্ট হয়ে যাইতেছে এবং সারাদিনের মধ্যে মানে কারেন্ট না থাকলে চলে আর কি। সারাদিনে যাইতেছে আইতাছে এই অবস্থা, সারাদিনে 2-4-5 ঘন্টা করে কারণে পোলা মানে লেখাপড়া খুব সমস্যা। বিদ্যুৎ না থাকার কারণে অনেক মুরগি মারা যায়, অনেক ক্ষতিগ্রস্তের মুখে পড়ে গেছি। অর্থনীতিকে গতিশীল করতে ব্যবসায়ীদের সঙ্গে সংলাপে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স আইসিসির উদ্যোগে বিকেলে রাজধানীর একটি হোটেলে ন্যাশনাল বিজনেস ডায়ালগ শীর্ষক সংলাপে প্রধান অতিথি থাকবেন প্রধান উপদেষ্টা। আইসিসি সভাপতি মাহবুবুর রহমান সংলাপে সভাপতিত্ব করবেন। মাহবুবুর রহমান জানিয়েছেন, জাতীয় পর্যায়ের এই সংলাপে ব্যবসায়ীদের 15টি সংগঠনের উদ্যোক্তারা উপস্থিত থাকবেন। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেলা 11:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক হয়। এতে উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন। বৈঠকের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে রাষ্ট্র সংস্কারে সরকারের নানা উদ্যোগের বিষয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে রিমান্ডের জন্য কিছুক্ষণের মধ্যে আদালতে নেওয়া হবে। এই মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখানো হয়েছে। এদিকে নতুন মামলায় অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিকে 4 দিনের রিমান্ড দিয়েছে আদালত। ইকবাল অনিককে সঙ্গে নিয়ে শাকিবুর রহমানের রিপোর্ট। আন্দোলনের সময় আশুলিয়ায় 6 জনের মরদেহ ভ্যানে তুলে আগুনে পোড়ানোর দৃশ্য ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। ঘটনার মাস্টার মাইন্ড সন্দেহে গ্রেফতার হন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি। আশুলিয়া হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রিমান্ড চায় পুলিশ। আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ইতিমধ্যে আরও 2টি মামলায় রিমান্ড হয়েছিল। এই 2টি মামলা রিমান্ড ব্যাক করার পরে আজকে আবার এই সাভার মামলায় সোনেরেস দেখিয়ে তাকে 7 দিন রিমান্ড চাওয়া হয়েছিল। আমরা বলেছি এই রিমান্ডে নেওয়ার মতন বা রিমান্ড অনুমোদন হওয়ার আদেশের জন্য কোনো উপাদান বা কোনো গ্রাউন্ডস নাই। রিমান্ড শেষে রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনাইদ আহমেদ পলক ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আদালতে হাজির করা হয়। তাদেরকে কয়েকটি মামলায় গ্রেফতার দেখানো হলেও রিমান্ড না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। যেহেতু সরকার আরেকটি গণহত্যার বিষয়ে যেহেতু মামলা তৈরি করা হচ্ছে, সেহেতু 2টা বিষয়ে গণহত্যা এবং এই মামলা ইন্ডিভিজুয়ালি একটি অফেন্স, এগুলির বিচার একসাথে হওয়ার সুযোগ খুব কম। আসামিপক্ষের আইনজীবীরা বলছেন, একই আসামিকে বারবার রিমান্ড আবেদন করা মানবাধিকার লঙ্ঘন। এবং সাবেক মন্ত্রী এমপি ছিলেন, ছাত্র রাজনীতির কিংবদন্তি ছিলেন। আমরা বলেছি যে এই সমস্ত বিবেচনা করে ওনাকে জামিন দেওয়া হোক। জামিন দিলে উনি কোনো পলাতক হবে না। এবং আরেকজন জুনাইদ আহমেদ পলক, ওনাকে আমরা সাবমিশনে বলেছি যে উনি বারবার পার্লামেন্ট মেম্বার, উনি মন্ত্রী, উনি বারবার রিমান্ডে গিয়েছিল, যেগুলো সংবিধান এবং মানবতার বিরোধী হিসাবে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। এদিকে খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনি হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে আদালতে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ। গেল রাতে আসাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করে র্যাব। শাকিবুর রহমান, RTV, ঢাকা। দর্শক, সিএমএম আদালতে রয়েছেন সকম ইকবাল অনিক, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। অনিক, আসাদুজ্জামান মিয়াকে আদালতে তোলা হয়েছে কিনা আর সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন আমাদের।
মালিহা, আপনি যেমনটি বলছেন যে আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা সিএমএম আদালতে, সেখানে কিন্তু সকাল থেকে রয়েছি। এইখানে কিন্তু গতকাল আপনি যেমনটি বলছিলেন যে গতকাল রাতে কিন্তু ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে কিন্তু মহাখালী ফ্লাইওভারের কাছ থেকে র্যাব গ্রেপ্তার করেছে। খিলগাঁও থানার সাবেক ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে কিন্তু আজকে আদালতে নেওয়া হয়েছে। কিন্তু কখন তাকে আদালতে তোলা হবে এ বিষয়ে কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পারিনি, যে জানতে পারলে আপনার মাধ্যমে পরবর্তীতে জানাবো। এর আগে কিন্তু এখানে কিন্তু ঢাকা বিভিন্ন মামলায় যারা রিমান্ডে ছিলেন, গ্রেপ্তার আসামি যারা রিমান্ডে ছিলেন তাদেরকে কিন্তু আদালতে নেওয়া হয়েছিল। সেখানে ছিলেন ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, জাসদের ইনু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে। তাদেরকেও কিন্তু এই খিলগাঁও থানার যে ছাত্রদল নেতা জনি রয়েছেন তার হত্যাকাণ্ডের মামলায় কিন্তু তাদেরকেও গ্রেপ্তার দেখানো হয়েছে। সেই সাথে কিন্তু আরও বেশ কয়েকটি মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাদেরকে আদালতে তুলে তাদের রিমান্ড আবেদন বা জামিন আবেদন করলে তাদেরকে জামিন না দিয়ে আদালত কিন্তু তাদেরকে কারাগারে প্রেরণ করেন এবং এরপরে কিন্তু যে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফি তার যে একটি মামলায় সে রিমান্ডে ছিলেন, তার রিমান্ড শেষ হলে তাকে আজকে আদালতে প্রেরণ করা হয়। সাভারের যে হত্যা মামলা রয়েছে সেই হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কিন্তু আজকে রিমান্ড আবেদন করলে আইনজীবীরা 7 দিনের রিমান্ড আবেদন করেন। তারপর প্রেক্ষিতে কিন্তু আদালত তাকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং তাদের এই হত্যাকাণ্ড বা এই যে হামলাগুলো ঘটেছিল এতে কারা ইন্ধন দিয়েছেন, কারা জড়িত আছেন এর পেছনে বা তারা প্রত্যক্ষ মদতে এই কাজগুলো করেছেন কিনা এই বিষয়গুলো রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে। মালিয়া, এই ছিল আমার কাছে সিএমএম আদালত থেকে সবশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত হয়ে ভারতে পালানোর সময় চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বিজিবি। সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের আবদুল্লাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা সহযোগী হান্নান মিয়া এবং আবদুল্লাপুর এলাকার নাইম মিয়াকেও আটক করা হয়। ফকিরমোড়া বিউপির কমান্ডার জামাল উদ্দিন জানান, ফজলে করিম এই এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাবে এমন গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়। পরে আবদুল্লাপুর এলাকা থেকে তাকে 2 সহযোগী সহ আটক করা হয়। ভারতে বসে ফ্যাসিস্ট শেখ হাসিনার ষড়যন্ত্র এদেশের জনগণ প্রতিহত করবে। স্বৈরশাসক হটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শহীদদের স্মরণে 2 দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মন্তব্য করেন। তিনি জানান, দেশ সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দেবে বিএনপি। আশকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সমন্বয় সভার আয়োজন করে জাতীয়তাবাদী দল বিএনপি। এতে অংশ নেয় দলটির মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য সহ জেলা পর্যায়ের শীর্ষ নেতারা। গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করে দিয়ে সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে গণতন্ত্রের জন্য সব শহীদদের স্মরণে 2 দিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব। 14 তারিখে আমাদের 3:30টায় বিকাল 3:30টায় শহীদ মিনারে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশটি হবে এই 14-15 বছরে যারা গণতন্ত্রের আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন অথবা পঙ্গু হয়েছেন, যারা নির্যাতিত হয়েছেন, তাদের আত্মীয় স্বজন বা তাদেরকে নিয়ে এসে আপনার একটা সমাবেশ করা হবে। 15 তারিখে কেন্দ্রীয় অফিসের সামনে অর্থাৎ নয়াপল্টনের এখানে আমরা একটা সমাবেশ করব। এই সমাবেশটা হচ্ছে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার সমাবেশ। মির্জা ফখরুল বলেন, সম্প্রতি গার্মেন্টস শিল্প সহ বিভিন্ন সেক্টরে অস্থিরতা ফ্যাসিস্টদের ষড়যন্ত্রের অংশ। পতিত ফ্যাসিবাদ হাসিনা বিদেশে ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে যে অপপ্রচার চালানো হচ্ছে আপনার এই বাংলাদেশ সম্পর্কে, মানুষের সম্পর্কে, এই অপপ্রচারগুলো কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। বর্তমান সরকারকে সংস্কার কাজ দ্রুত শেষ করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। সংস্কার প্রয়োজন, সেটা আমরা বলেছি, কারণ গণতন্ত্রকে একেবারে ধ্বংস করে ফেলেছিল এবং সেই ক্ষেত্রে অতি দ্রুত যেন এই সংস্কারের কাজগুলো শেষ করা হয়। মূল যে বিষয়টা রয়েছে গণতন্ত্রের জন্যে, যে জনগণের প্রতিনিধিদের শাসন, তাদের পরিচালনা, তাদের শাসন, জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ চলবে, সেই বিষয়টা যেন আপনার অবশ্যই দ্রুততার সঙ্গে আপনার সমাপ্ত হয়, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। ডিসি নিয়োগ নিয়ে অস্থিরতা সাময়িক বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। প্রশাসনে
এতদিন ধরে আওয়ামী লীগ যেটা করেছে সম্পূর্ণ আপনার রাজনীতিকীকরণ করতে গিয়ে সমস্ত বেশিরভাগ লোকই তাদের মতাবলম্বী লোককে তারা সেখানে প্রশাসনে প্রমোশন দিয়েছে, পদায়ন করেছে, তাদেরকে দিয়ে কাজ করিয়েছে। ফলে এটা একটু সময় লাগবেই। আপনার পুরোপুরিভাবে আপনার নতুন করে তো এখন এই মুহূর্তে রিক্রুট করে অফিসার নিয়োগ করা সম্ভব না। আশিকুল আলম, আর টিভি, ঢাকা। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার মধ্যরাতে গুলশানের বাসভবন ফিরোজা থেকে তাকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে মেডিকেল বোর্ডের পরামর্শে বেগম জিয়ার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে কেবিনে রাখা হয়েছে। রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। খালেদা জিয়া দীর্ঘদিন লিভার সিরোসিস, হৃদরোগ, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিষয়ে একমত পোষণ করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এক্ষেত্রে ক্ষমতা বিকেন্দ্রীকরণ হওয়া উচিত বলেও মন্তব্য তার। দুপুরে হাইকোর্টের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে প্রধান উপদেষ্টা কমিটি গঠনের যে উদ্যোগ নিয়েছেন সেটিকে ইতিবাচক হিসেবেও আখ্যা দেন তিনি। একই সাথে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কারের প্রয়োজন বলেও জানান মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, বিচার বিভাগ সংস্কার এমন হওয়া উচিত যাতে সার্বভৌমভাবে সাংবিধানিক দায়িত্ব পালন করতে পারে বিচার বিভাগ। কার্যত বাংলাদেশের আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ একক ব্যক্তির নিয়ন্ত্রণে চলে গিয়েছিল এই ৭০ অনুচ্ছেদের কারণে। অনেকটা ভূমিকা রেখেছে ৭০ অনুচ্ছেদ। এগুলো সংবিধান সংস্কার কমিটি যারা আছেন ওনারা দেখবেন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে কিভাবে রক্ষা করা যায়। কারণ আমার এখানে বাংলাদেশের যে বাস্তবতা বিগত দিনগুলোতে যেটা আমরা দেখেছি, constitutional and statutory institutions, they became subservient to the executive organ of the government. রাজধানীতে ৫ আগস্ট গুলি করে ছাত্র জনতা হত্যায় অভিযুক্ত এপিবিএনে কর্মরত মোহাম্মদ সুজন হোসেন নামে সেই পুলিশ সদস্য গ্রেপ্তার হয়েছে। শাহবাগ থানার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন চানখারপুল এলাকায় আন্দোলনকারীদের ওপর ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে গুলি চালান তিনি। এয়ারবাদলের রিপোর্ট। ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচি ঠেকাতে রাজধানীর চানখারপুল মোড়ে অবস্থান নেয় পুলিশ সদস্যরা। শেখ হাসিনার পতনের আগ মুহূর্তে অন্যদের পাশাপাশি এপিবিএনের সদস্য সুজন ছাত্র জনতার উপর একের পর এক গুলি ছুটতে থাকে। কখনো হাঁটুর উপর ভর করে ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলি করতে থাকে সুজন। কখনো শুয়ে থেকে নিখুঁত নিশানায় গুলি চালাতে দেখা যায় তাকে। এ সময় গুলিবিদ্ধদের ঢাকা মেডিকেলে নিতে দেখা যায় আন্দোলনকারীদের। ঘাতক সুজন হোসেন এপিবিএন ১৩ উত্তরায় কর্মরত ছিলেন। গত ২৮ জুলাই থেকে ১৭ আগস্ট পর্যন্ত তিনি পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। পরে তাকে পুনরায় এপিবিএনে ফেরানো হয়। গ্রেপ্তার সুজন হোসেন ঢাকা জেলার ধামরাই থানার ইন্দ্রা গ্রামের মৃত আমাজউদ্দিনের ছেলে বলে জানা গেছে। বাদল, RTV, ঢাকা। এবার খেলার খবর। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ভারতের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার দুপুরে মেইলের মাধ্যমে দল ঘোষণা করে বিসিবি। ঘোষিত স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাকের আলী অনিক। ওয়ানডে ও টি-20-র পর টেস্টে অভিষেকের অপেক্ষায় আছেন এই উইকেট রক্ষক ব্যাটার। এদিকে ভারতের বিপক্ষে সাদা পোশাকের সিরিজ থেকে ইনজুরির কারণে বাদ পড়েছেন পাকিস্তান সফরে থাকা পেসার শরীফুল ইসলাম। আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে উড়বে বাংলাদেশ দল। এরপর ১৯ সেপ্টেম্বর প্রথম ও ২৭ সেপ্টেম্বর দ্বিতীয় টেস্টে রোহিত কোহলিদের মুখোমুখি হবে টেম টাইগার্স।
টেকনাফের ওপারে মিয়ানমারের মংডুতে মর্টার শেল বিস্ফোরণের তাণ্ডব চলছে। টেকনাফ সীমান্তের আগের প্রায় ৩০ কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে ভেসে আসছে মর্টার শেল বিস্ফোরণের বিকট শব্দ। এতে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে সীমান্তের বাসিন্দাদের মাঝে। কিছুক্ষণ পরপর প্রচণ্ড বিস্ফোরণের শব্দে জেলার খারাংখালী, টেকনাফ, নীলা, জাদিমোড়া, দমদমিয়া, নাইটংপাড়া, জালিয়াপাড়া, নাজিরপাড়া, সাবরাং সীমান্তের ঘরবাড়ি কেঁপে ওঠায় প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে স্থানীয়দের মাঝে। এদিকে সহিংসতার কারণে গত ১০ থেকে ১২ দিনে মিয়ানমার থেকে এদেশে পালিয়ে এসেছে আরও প্রায় ১৫,০০০ রোহিঙ্গা। এছাড়াও অনুপ্রবেশের অপেক্ষায় সীমান্তে জড়ো আরও ৪০,০০০ রোহিঙ্গা। তবে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কোস্টগার্ড ও বিজিবির নজরদারি বাড়ানো হয়েছে। বেশ কয়েক মাস ধরে যে বাংলায় যে বিদ্রোহীদের সাথে যে সংঘর্ষ হচ্ছে, এটা নিয়ে আমরা অত্যন্ত আতঙ্কিত। এটা আমাদের যে আওয়াজটা আমাদের বাড়িতে এসে পৌঁছে, এটা মনে হয় আমাদের বাড়িতে পাশে এটা করতেছে। এরকম বর্ডারের পাশে যারা লবণ চাষ করে, মৎস্য শিকার করে, সবাই আতঙ্কিত। আমরা বর্ডারের পাশের লোক, আমরা আতঙ্কিত মধ্যে আছি। দেশে পলিথিন ব্যবহার বন্ধে সবার আগে এর বিকল্প পণ্যের সরবরাহ নিশ্চিত করতে হবে। সুলভ আর সহজলভ্যতার পাশাপাশি সাধারণ মানুষকে পলিথিনের ক্ষতির দিকগুলো তুলে ধরার পরামর্শ পরিবেশবিদদের। ব্যবহার নিরুৎসাহিত করতে প্রয়োজনীয় আইন প্রয়োগেরও পরামর্শ তাদের। মারুফ রেজার রিপোর্ট। প্রাণ প্রকৃতি আর পৃথিবীর জন্য পলিথিন ও প্লাস্টিক জাতীয় পণ্য কতটা হুমকি হয়ে দাঁড়িয়েছে তা জানতে বোধহয় নতুন করে গবেষণার প্রয়োজন নেই। তবে বাস্তবতা হলো সময়ের সাথে সাথে কমছে না, বরং বাড়ছে এর বহুরূপী ব্যবহার। বাজারে যে কোনো মূল্যের পণ্য কিনেই খুব সহজে আর বিনা পয়সায় পাওয়া যায় পলিথিন, কমতি নেই সরবরাহেও। তাই তো অতীতে বিভিন্ন সময় ক্ষতিকর এই পণ্য বন্ধে নানা উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন সম্ভব হয়নি। দীর্ঘদিন পরে পলিথিন ব্যবহার বন্ধে নতুন করে উদ্যোগ নেওয়ার কথা বলা হচ্ছে। আগামী ১ অক্টোবর থেকে প্রাথমিক পর্যায়ে সুপার শপগুলোতে পলিথিন ও পলিপ্রপিলিনের ব্যাগের বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। সরকারের এমন উদ্যোগকে ইতিবাচক বলছেন পরিবেশবিদরা। তবে এটিকে কার্যকর করতে সবার আগে দরকার পলিথিনের বিকল্প পণ্যের ব্যবহার বাড়ানো। ২০০২ সালে বাজার মনিটরিং হয়েছে, এনফোর্সমেন্ট হয়েছে, মোবাইল কোড হয়েছে, কিন্তু মানুষের হাতে বিকল্প না দিতে পারার কারণে মানুষ ঘুরে ফিরে আবার পূর্বের সেই প্লাস্টিকে ফেরত গিয়েছে, তবে ভিন্ন নামে। তো প্লাস্টিককে যদি আমরা বিট করতে চাই, এর চেয়েও বেশি স্মার্টার আমরা কোনো একটা পণ্য দিতে হবে, অবশ্যই সেটি বায়োডিগ্রেডেবল এবং পরিবেশ বান্ধব। তখন বাংলাদেশের যে উদ্যোগটা ছিল সেটা ছিল পায়োনিয়ার, কিন্তু আনফর্চুনেটলি এটা ইমপ্লিমেন্টেড হয় নাই কখনোই পুরোপুরি। এর অনেকগুলি কারণ ছিল। প্রথমত গভর্নেন্সের অভাব তো ছিলই, দ্বিতীয়ত কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন ছিল না। আপনি ধরেন পলিথিন যদি আপনি উইথড্র করেন, তাহলে আপনি বিকল্প কি দিচ্ছেন? এর ক্ষতির দিক তুলে ধরার পাশাপাশি ব্যবহার নিরুৎসাহিত করতে আইনি দিকেও জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। বিকল্প যে ব্যবস্থা করা, এটাকে ফেসিলিটেট করা, এটাকে প্রচার করা, সাধারণ মানুষকে এটার সাথে সংযুক্ত করা, বিকল্পটাকে সহজলভ্য করা এবং বিকল্পও যেন পরিবেশ বান্ধব হয় সেটা নিশ্চিত করা। এইটি বিক্রি বা ব্যবহার বন্ধ করবে। আবার আমরাও সাধারণ মানুষ যারা ক্রেতা হিসেবে যাই, আমাদেরও ওই সচেতনতা থাকতে হবে যে আমরা প্লাস্টিকের এই ব্যাগগুলো সুপার শপ থেকে আনবো না। পলিথিন ও প্লাস্টিক ব্যবহার বন্ধে মানুষকে সচেতন করার সাথে কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগের বিকল্প নেই বলছেন পরিবেশবিদরা। পলিথিন প্লাস্টিকের এগেনস্টে বাংলাদেশে যে আন্দোলন বা যে কর্মকাণ্ড আছে, তার মধ্যে তো রিজওয়ানা আপা হচ্ছেন পায়োনিয়ার। কাজেই শি নোজ দ্য ইস্যু। মারুফ রেজা, RTV, ঢাকা। দেশের সংকটময় পরিস্থিতিতে সব সময় দেশ ও দেশের মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে আকিজ ইনসাফ গ্রুপের বিস্কুট ক্যাটাগরির ব্র্যান্ড বেকবেন্স। এবার পাশে দাঁড়িয়েছেন পুণ্যার্তদের। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা তাদের একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করেছেন। এ সময় প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং অফিসার শফিকুল ইসলাম তুষার ও হেড অফ HR সুব্রত বিশ্বাস সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বেকবেন্স মুহূর্ত এখন বন্যার্তদের পাশে থাকা ক্যাম্পেইন নিয়ে গত 10 দিন ব্যাপী প্রত্যন্ত অঞ্চলে বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে প্রতিষ্ঠানটি। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। সহিংসতায় উত্তপ্ত ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে কেন্দ্রীয় বাহিনীর আরও 2টি ব্যাটালিয়ন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। 58 নম্বর ব্যাটালিয়ন এবং 112 নম্বর ব্যাটালিয়ন পাঠানো হচ্ছে। প্রথম ইউনিটটি মণিপুরের কাংবাইয়ে এবং দ্বিতীয়টি
ইম্ফলের চারপাশে দায়িত্ব পালন করবে। সিআরপিএফে 2টি ব্যাটালিয়নে রয়েছে প্রায় 2000 সদস্য। রাজ্যটিতে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। সেই সঙ্গে বন্ধ রয়েছে সকল স্কুল, কলেজ ও ইন্টারনেট ও মোবাইল সেবা। চলমান জাতিগত সংঘাতে ড্রোন ও রকেট ব্যবহার করে হামলা চালানো হয়েছে। এতে এখন পর্যন্ত 11 জন নিহত হয়েছে। আবারও খেলার খবর, ক্রিকেট প্রসঙ্গ। জয় নিয়ে শ্রীলঙ্কা নারী এ দলের বিপক্ষে টি20 সিরিজ শুরু করল বাংলাদেশ নারী এ দল। কলম্বোর পি সারা ওভালে সিরিজের প্রথম টি20তে লঙ্কান মেয়েদের 7 উইকেটে হারিয়েছে টাইগ্রাসরা। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে 7 উইকেটে 112 রান করে লঙ্কান মেয়েরা। বাংলাদেশ এ দলের হয়ে সর্বোচ্চ 3 উইকেট শিকার করেছেন ফাহিমা খাতুন। এছাড়াও জেহানারা, সুলতানা, রাবেয়া ও ঋতু পেয়েছেন একটি করে উইকেট। শ্রীলঙ্কার 113 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 3 উইকেটের বিনিময়ে জয় তুলে নেয় বাংলাদেশ নারী এ দল। শামিমা সুলতানার ব্যাট থেকে আসে সর্বোচ্চ 48 রান। দুপুরের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 4:05টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।